7 থেকে 10 দিন পরেই ইতিহাস বিষয়ে A+। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য মাত্র 7 থেকে 10 দিন, অর্থাৎ এখন কিন্তু হাতে খুবই অল্প সময়। এই অল্প সময় তুমি কিভাবে পড়ে খুব সহজেই জিপিএ 5 অর্জন করবে, আজ আমি সেই বিষয়টি বলে দিব এবং তোমাদের শেষ মুহূর্তে প্রিপারেশনকে আরো জোরালো করতে একদম সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রথমত আগে বুঝতে হবে যে তোমাদের এসএসসি পরীক্ষায় এই যে ইতিহাস বিষয়টিতে সর্বমোট প্রশ্ন হবে কিন্তু হচ্ছে 11টি। সর্বমোট প্রশ্ন হবে 11টি সৃজনশীল প্রশ্ন। আমি অবশ্যই এমসিকিউ এর কথা একটু পরে বলবো। এই 11টির মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে 7টি। জাস্ট একটা জিনিস চিন্তা করো, তোমার ইতিহাস বিষয়ে সর্বমোট অধ্যায় আছে 15টি, সেখান থেকে প্রশ্ন আসবে 11টি। তাহলে বুঝতেই পারতেছো যে এখানে অনেক কম প্রশ্ন আসবে এবং অনেকগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। তাহলে তোমাকে আগে প্রথমত বুঝতে হবে যে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে আর কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে না। তো এর জন্য আগে সৃজনশীল অংশের জন্য এই 11টি অধ্যায়কে আমরা আগে সিলেক্ট করে নেই। দেখো, আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো যে তোমাদের এই ইতিহাস বিষয়টিতে গত বছর এবং তার আগে পর্যন্ত, তোমরা জানো যে গত বছর সর্বপ্রথম ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, তার আগে মূলত শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, যার জন্য আমাদেরকে সাজেশন তৈরি করতে গিয়ে এইবার অনেকটা বিষয় ভাবতে হয়েছে। কোন অধ্যায়গুলো এসএসসি 25-এর জন্য গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো থেকে এবার প্রশ্ন আসবে, কোন অধ্যায়গুলো থেকে এবার প্রশ্ন আসবে না। আমি তোমাকে বলবো এই যে 1 নম্বর অধ্যায়টা, এই অধ্যায়টা থেকে মূলত প্রশ্ন আসে না। এই 1 নম্বর অধ্যায়টা থেকে মূলত প্রশ্ন আসে না। খুবই সংক্ষিপ্ত একটা অধ্যায়, ছোট্ট একটা অধ্যায়, ইতিহাসের পরিচিতি। এই অধ্যায়টা তোমরা জাস্ট একটু পড়ে নিবা, এমসিকিউ আসতে পারে। এখন তোমরা পড়বে হচ্ছে এই যে 2, 3, 4, 5, 2, 3, 4, 5। কেন আমি একদম সবগুলোই বলতেছি, এর পিছনে কিন্তু কারণ আছে। কারণটা হলো এখানে 2 নম্বর অধ্যায় দেখো, বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। এরপরে প্রাচীন বাংলার জনপদ, এরপর প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 326 থেকে 1204। এরপরে এটা হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। মনে রাখবা এখানে এই যে 2 থেকে 5 পর্যন্ত এগুলো মূলত প্রাচীন বাংলার ইতিহাস। আর প্রাচীন বাংলার ইতিহাসের এই যে 2, 3, 4, 5 4টা অধ্যায় থেকে শিওর থাকো 4টা সৃজনশীল প্রশ্ন আসবে। শিওর 4টা সৃজনশীল প্রশ্ন আসবে। জাস্ট বিশ্বাস রাখো, এভাবে পড়ো, ইনশাআল্লাহ তোমাকে পরীক্ষার হলে কোনোভাবেই হতাশ হতে হবে না। তাহলে 2, 3, 4, 5 মানে 2, 3 এগুলো আবার বাদ দেওয়া যাবে না যে তুমি 2 পড়বা 3 পড়বা না, বা 3 পড়বা 4 পড়বা না, তা কিন্তু হবে না। কারণ এগুলো একটার সঙ্গে একটা রিলেটেড, একটা ইতিহাসের সঙ্গে একটা ইতিহাস রিলেটেড। তাহলে 2, 3, 4, 5 এই 4টা অধ্যায় থেকে 4টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা, একদম শিওর কমন পাবা। এরপর দেখো এই যে 6 নম্বর অধ্যায়, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। এরপর মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এই 2টা অধ্যায়ও কিন্তু আবার মধ্যযুগের ইতিহাস। এই 2টা অধ্যায় কিন্তু আবার মধ্যযুগের ইতিহাস। এই জন্য আমি বলবো যে মধ্যযুগের ইতিহাস থেকে কিন্তু আবারও 2টা সৃজনশীল প্রশ্ন হবে। অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, 7 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে। তবে অবশ্যই 6 পড়লে 7 পড়বা, বা 7 পড়লে 6 পড়বা, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড। এই জন্য আমি বলবো যে এই 2টা মিলে আবারও এই 2টা থেকে 2টা প্রশ্ন আসবে। দেখো, আমাদের কিন্তু 6টা প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি তারপরও বলবো যে তুমি কোন বিভাগগুলো পড়বে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যে অধ্যায়গুলো পড়া আছে সেগুলোই পড়বে। আমি জাস্ট বলতেছি কোথা থেকে প্রশ্ন আসবে, কোন ভাবে প্রশ্ন আসবে। তো এবার দেখো, আমাদের এই যে 8 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায়, বাংলার রাজনৈতিক শাসনের সূচনা পর্ব। এরপরে হচ্ছে ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ এবং সংস্কার আন্দোলন। এরপরে তোমাদের হচ্ছে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। এই যে 8, 9, 10 এগুলো সবগুলোই ইংরেজ শাসনামল। তাহলে ইংরেজ শাসনামল থেকে এই 3টা অধ্যায় থেকে 8, 9 এবং 10 এই 3টা অধ্যায় থেকেও কিন্তু তোমাদের শিওর 2টা প্রশ্ন আসবে। তবে 3টা আসার সম্ভাবনাটাই বেশি। তবে আমি সাজেস্ট করব তুমি কি করবা,
8, 9 এবং 10 এই তিনটা অধ্যায় থেকে ধরে নেব দুইটা। তাহলে 8, 9 এবং 10 তিনটা অধ্যায় থেকে ধরে নিচ্ছি আমরা দুইটা। তাহলে দেখো আমাদের কিন্তু মোট 8টা সৃজনশীল হয়ে গেল, আরো 3টা সৃজনশীল প্রশ্ন আসবে। এগুলোর জন্য কিন্তু তোমাদের আসবে হচ্ছে এই যে 11 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়, এখানে দুইটা থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে হইল কয়টা? দেখো 9, 10, 11টা, সরি 10টা। এরপরে দেখো 10টার পরে আর একটা সৃজনশীল প্রশ্ন আসবে, সেগুলো এই যে অধ্যায়গুলো আমরা বললাম এগুলোর যে কোনো একটা থেকে প্রশ্ন হতে পারে। এখন তোমার কথা হলো ভাইয়া যে 13, 14, 15 আপনি বাদ দিচ্ছেন কেন? হ্যাঁ, 13, 14, 15 এই ইতিহাসগুলো আসলে বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস। এই ইতিহাসগুলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটাই বিকৃত এবং এই ইতিহাসটা আসলে সঠিক ইতিহাস খুব একটা নাই, এর মধ্যে অনেক বিকৃত ইতিহাস আছে। এজন্য এই ইতিহাসগুলো অনেকটাই পরিবর্তনশীল এবং এগুলো বর্তমান প্রেক্ষাপটে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, যার জন্য এই অধ্যায়গুলো থেকে এইবার প্রশ্ন আসবার সম্ভাবনা অনেক কম। আশা করছি এইবার এইচএসসি 25 পরীক্ষাতে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। যদি আসে তাহলে ওই যে একটা বললাম না আর একটা সেট বাকি আছে, সেই একটা সেট এখান থেকে চলে আসবে। এখন তাহলে তুমি কোনগুলো পড়বে, কোনগুলো তোমার জন্য ভালো? তাহলে আমি তোমাকে বলবো তুমি যদি পারো 2, 3, 4, 5, 6, 7, এরপরে তুমি হচ্ছে 8, 9, 10 এগুলো পড়ো। এই 10 পর্যন্ত, অর্থাৎ 1 নম্বরটা বাদে 10 পর্যন্ত 9টা অধ্যায়। এই 9টা অধ্যায় তুমি যদি পড়ো, জাস্ট তোমার সর্বোচ্চ 9 দিন বা 10 দিন, আমি ধরে নিচ্ছি 10 দিন টাইম লাগবে। এই 10 দিনের মধ্যে কিন্তু তুমি এই বিষয়ে একটা সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। অথবা তুমি যদি চাও যে ভাইয়া আমি এখানে 8, 9, 10 পড়বো না, তা না পড়ে আমি 11, 12 পড়বো, হ্যাঁ তুমি চাইলে 11, 12 পড়তে পারো। 11, 12 যদি পড়ো তাহলে তো দুইটা নিশ্চিত কমন পেয়ে যাবা। তাহলে তুমি যদি চাও 11, 12 পড়তে পারো, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবা? তুমি 2 থেকে 7 পর্যন্ত পড়ে নাও। 2, 3, 4, 5, 6, 7 এগুলো ভালো পর্যন্ত পড়ার পরে তুমি 11 এবং 12 পড়ো। তাহলে আমি তোমাকে বলতেছি তুমি দুইটা উপায় পড়তে পারো। 1, 2 থেকে 7 পর্যন্ত অবশ্যই পড়ো, এই অধ্যায়গুলো বাদ দিও না। এই অধ্যায়গুলো থেকে তুমি একদম শিওর থাকো যে এই অধ্যায়গুলো থেকে 6টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। 2 থেকে 5 পর্যন্ত 4টা অধ্যায় থেকে 4টা, এরপরে 6, 7 থেকে 2টা কমন পাবা, একদম শিওর কমন পাবা। তাহলে এই যে এখানে আমরা 6টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন, এরপরে এখানে কেউ মানে 2 থেকে 7 পর্যন্ত পড়ার পরে কেউ পড়তে পারো 8, 9, 10, অথবা কেউ পড়তে পারো 11, 12, যেটা ভালো লাগে। এখন এভাবে তুমি যদি সৃজনশীল অংশের জন্য পড়ো, তাহলে সৃজনশীল অংশে তোমাকে কোনো টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ সৃজনশীল অংশে তুমি 7টা সৃজনশীল একদম খুব ভালোভাবে লিখতে পারবে, কোনো সমস্যা ছাড়া। এবার কথা হচ্ছে ভাইয়া এমসিকিউ অংশে কি করব? হ্যাঁ, এমসিকিউ এর জন্য আমি তোমাকে বলবো, এমসিকিউ এর জন্য সব সময় আমি যেটা বলে থাকি যে তোমাকে কিছু বোর্ড প্রশ্ন পড়তে হবে আগে, তার জন্য অবশ্যই বোর্ড বইটা পড়া থাকতে হবে। তো আমি তো অবশ্যই বলি যে তুমি আগে বোর্ড বইটা পড়ে নেবে একবার হলেও। বোর্ড বইটা অন্ততপক্ষে এই শেষ মুহূর্তে এসে সবারই মূলত দেখা যাচ্ছে যে বই দাগিয়ে দাগিয়ে পড়া আছে, সেক্ষেত্রে ওই দাগানো লাইনগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। পড়ে তুমি কি করবা, জাস্ট বোর্ড প্রশ্ন 2024-এর প্রশ্ন পড়বা, 2024-এর প্রশ্ন পড়বা, এরপরে হচ্ছে 23-এর প্রশ্ন পড়বা, এরপরে হচ্ছে 20-এর প্রশ্ন পড়বা, এরপরে হচ্ছে 19-এর প্রশ্ন পড়বা, 19-এর প্রশ্ন পড়বা। তাহলে আমি বাদ দিলাম কত? 21 এবং 22। 21 এবং 22 বাদ দেওয়ার পিছনে কারণ হলো 21 সালে এই বইটা পরীক্ষায় হয়নি এবং 22 সালে খুবই সংক্ষিপ্ত একটা সিলেবাস, যার কারণে বা মাত্র তোমার হচ্ছে 2টা কি 3টা বা 4টা অধ্যায় করে প্রশ্ন সিলেবাসে ছিল, যার জন্য 21 এবং 22 এই 2টা সালকে আমরা অ্যাভয়েড করি। এই জন্য 23 পড়ো, 24 পড়ো, 20 পড়ো, 19 পড়ো, তার সঙ্গে অতিরিক্ত আরেকটা পড়তে পারো, সেটা হচ্ছে 18। মনে রাখবা 18 সালে পুরো বাংলাদেশে মূলত একটা সেটে পরীক্ষা হয়েছে, এই জন্য 18 সালে পড়তে গেলে জাস্ট একটা বোর্ডের মতো প্রশ্ন পড়তে হবে। এবং 24 পড়তে গিয়ে তুমি একটা কাজ করবে, তোমার বোর্ডের প্রশ্নটা তুমি অ্যাভয়েড করবে। ধরো তুমি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট, তুমি কি করবে, রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটা পড়বে না, তা না পড়ে রাজশাহী বোর্ড 24টা বাদ দিয়ে বাকি যে জেনারেল 8টা বোর্ড আছে সে 8টা বোর্ডের প্রশ্ন তুমি পড়ো। তাহলে দেখবা তোমার
বোর্ড পরীক্ষাতে একদম নিশ্চিত থাকো, শতভাগ কমন পেয়ে যাবা। আমি যেভাবে তোমাদেরকে পড়তে বললাম, যেভাবে তোমাদেরকে অনুসরণ করতে বললাম, যদি এইভাবে কথাগুলো মেনে চলো বা অনুসরণ করো বা ভালোভাবে পড়ো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ইতিহাস বিষয়ে একদমই টেনশন করতে হবে না। তো তোমাদের শতভাগ কমনের নিশ্চয়তায় তোমাদের বিজয়ে কথা হবে। ধন্যবাদ।